ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসি 2023 সালের সেট পরীক্ষার 3 নম্বর পার্ট নিয়ে। 31 নম্বর প্রশ্ন, শালি হোলের যুদ্ধ কোন খ্রিস্টাব্দে হয়? উত্তরটা জেনে নিই। উত্তরটা হলো অপশান বি, 1612 খ্রিস্টাব্দে শালি হোলের যুদ্ধ হয়েছিল। তাহলে এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজদের মধ্যে শালি হোলের যুদ্ধ হয়েছিল। শালি বলে যে জায়গাটি, এটি হলো গুজরাটের একটি জায়গা। তো গুজরাটের সুরাটকে কেন্দ্র করে এই যুদ্ধটি হয়েছিল এবং এই যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হচ্ছে এবং ইংরেজরা জয়লাভ করে পরবর্তীকালে 1613 খ্রিস্টাব্দে সুরাটে তাদের বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীকালেও তোমরা সবাই জানো ফরাসিরাও এই সুরাটে তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করেছিল এবং যেটিকে কেন্দ্র করে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে ইংরেজরা শেষ পর্যন্ত জয়ী হয় এবং ভারতের উপরে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করে। 32 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কবে প্রত্যাহিত হয়? তো আগে আমরা উত্তরটা জেনে নিই। উত্তর হলো অপশন সি, 1935 খ্রিস্টাব্দে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখানে আমরা বাকি যে ইন্ডিয়া অ্যাক্টগুলো আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। 1892 খ্রিস্টাব্দে একটি কাউন্সিল অ্যাক্ট পাশ করা হয়েছিল। তো সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ছিল যে বাংলার ক্ষেত্রে প্রাদেশিক আইন পরিষদের সদস্য। 1909 খ্রিস্টাব্দের যে মর্লে মিন্টো শাসন সংস্কার, এখান থেকে আমাদের একটু বেশি করে জেনে রাখতে হবে যে মর্লে তৎকালীন ভারত সচিব ছিলেন এবং মিন্টো ছিলেন তৎকালীন ভাইসরয়। তো দ্বিতীয় মিন্টোর কার্যকাল কত ছিল? না, 1905 থেকে 1911। তো এটা এই সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল, যেমন তোমরা জানো যে কার্জনের সময় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। সেই বঙ্গভঙ্গ আন্দোলনের রেশ কিন্তু এই সময়েও চলছিল। এই বঙ্গভঙ্গ আন্দোলনের রেশ কমানোর জন্য 1909 সালে মর্লে মিন্টো আইন পাশ করা হলো, যাতে ভারতীয়দের ক্ষোভটাকে একটু কমানো যায়। তো মদনমোহন মালব্য আবার 1909 সালে এ সময় জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে নির্বাচিত হন। এরপরে 1919 খ্রিস্টাব্দের যে মন্টেগো চেমসফোর্ড শাসন সংস্কার, সেই শাসন সংস্কারটি অনুষ্ঠিত হয় 1919-এ। এই সময় মন্টেগু এবং চেমসফোর্ড, তাহলে মন্টেগু ছিলেন ভারত সচিব এবং চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। চেমসফোর্ডের সময়কাল কত? 1916 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো 1917 খ্রিস্টাব্দে আমরা জানি যে প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সদস্য হিসেবে সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত এবং 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন, 1919 খ্রিস্টাব্দের মার্চে 18ই মার্চে রাওলাট আইনটা পাশ হলো এবং গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করলেন কবে? 1919 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল। তো এইভাবে আমাদের ধারাগুলো মনে রাখতে হবে। চলে আসি পরের প্রশ্নে। 33 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর অর্থ কী? না, দেশীয় ভাষার সংবাদপত্র আইন, যেটি 1878 সালে লর্ড লিটনের আমলে পাশ হয়েছিল। সেটি প্রত্যাহার করা হয়েছিল কবে? না, প্রত্যাহার করা হয়েছিল 1880 থেকে 84 খ্রিস্টাব্দের মধ্যে। লর্ড লিটনের সময়কালে 1882 খ্রিস্টাব্দে এই আইনটি প্রত্যাহার করা হয়েছিল। তাহলে লর্ড লিটনের সময়কালের কয়েকটা প্রতিরোধমূলক আইনের মধ্যে একটি হচ্ছে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন। অর্থাৎ এই আইন অনুযায়ী দেশীয় ভাষাতে সংবাদপত্রের মধ্যে বিভিন্ন লেখালেখি করতে গেলে তাহলে ব্রিটিশদের অনুমতি নিতে হবে এবং ব্রিটিশদের বিরোধী কোনো লেখালেখি করা যাবে না। আরও কিছু আইন ছিল। অস্ত্র আইন ছিল, তোমরা পড়েছিলে। অস্ত্র আইন অর্থাৎ ভারতীয়রা অস্ত্র রাখতে পারবে না ইংরেজের অনুমতি ছাড়া। এরপরে আমরা যদি দেখি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সেটি কার সময় পাশ হয়েছিল? না, লর্ড নর্থব্রোকের আমলে 1876 খ্রিস্টাব্দে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল। আর অপশান ডি, লর্ড ওয়াভেলের সময়কাল ছিল 1943 থেকে 1947 খ্রিস্টাব্দ। এই ওয়াভেল একদম ভারতের যে লর্ড মাউন্টব্যাটেন শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন, তার আগের গভর্নর ছিলেন লর্ড ওয়াভেল। তোমরা জানো ওয়াভেল পরিকল্পনা। এরপরে 1946 নৌ বিদ্রোহ হচ্ছে,
এবং নৌবিদ্রোহের পরবর্তীকালে মন্ত্রী মিশন ভারতবর্ষে আসছে, চক্রবর্তী রাজা গোপালাচারী যে শেয়ার ফর্মুলা দিচ্ছে সেগুলো সবই এই ওয়াভেলের সময়কালেই। এরপরে 34 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কোন সালে গ্রহণ করা হয়েছিল? এর উত্তর হচ্ছে 1968 সালে স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। এরপরে 1986 সালেও 1986 সালেও একটি জাতীয় শিক্ষানীতি পাশ করা হয়েছিল এবং সেটা এই জাতীয় শিক্ষানীতি 1986 এর এই আইনটি পাশ করার পরবর্তীকালে 1992 সালে আইনটি গৃহীত হয়েছিল। এরপরে আমরা চলে আসি পরের প্রশ্নে। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন, এখানে একটি তালিকা দেওয়া হয়েছে, তালিকা এ এবং তালিকা বি। তালিকা এতে কি বলছে না, দুটি তালিকার মধ্যে একটি মাত্র সঠিক জোড়া আছে, সঠিক জোটটিকে নির্দেশ করতে বলা হয়েছে। তো এখানে আমরা অপশান দেখছি বি। তো বি এর সাথে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই যে গ্রন্থ, এই গ্রন্থটা বিনায়ক দামোদর সাভারকরের লেখা। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বিনায়ক দামোদর সাভারকর এই মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, কিন্তু রমেশচন্দ্র মজুমদার বলেছেন ভারতের প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। যাই হোক, জেডব্লিউ কি এখানে হিস্ট্রি অফ দি সিপাহি ওয়ার ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি রচয়িতা ছিলেন জেডব্লিউ কি। তাহলে এখানে আমাদের উত্তর কিন্তু অপশান এ। এখানে উত্তর অপশান এ সঠিক আছে। কারণটা হলো এখানে জেডব্লিউকে হিস্ট্রি অফ দ্য সিপাহি ওয়ার ইন ইন্ডিয়া, এখানে আমরা বিনায়ক দামোদর সাভারকর দেখছি, এখানে অপশানটাই ঠিক নেই। আচ্ছা, সিপাহি মিউটিনি অ্যান্ড দি রিভোল্ট অফ 1857, এটা হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের একটি গ্রন্থ, সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। তো এই গ্রন্থগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন সুরেন্দ্রনাথ সেনের গ্রন্থ 1857, সুরেন্দ্রনাথ সেন কিন্তু মনে রাখতে হবে 1857। শশীভূষণ চৌধুরীর গুরুত্বপূর্ণ গ্রন্থ সিভিল রিবেলিয়ন ইন ইন্ডিয়ান মিউটিনিজ, তাই না? এরপরে আমাদের আরও মনে রাখতে হবে যে পিসি যোশীও একটি গ্রন্থ লিখেছিলেন, মৌলানা আবুল কালাম আজাদও একটি গ্রন্থ লিখেছিলেন 1857। পিসি যোশীর 1857 ইন আওয়ার হিস্ট্রি। এরপরে এরিক স্টোকস পেশেন্ট অ্যান্ড দ্য রাজ। তো এই সমস্ত বিভিন্ন গ্রন্থগুলো সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। এই গ্রন্থগুলোর মধ্যে প্রথম যে মহাবিদ্রোহ সম্পর্কিত গ্রন্থ সেটি লিখেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। পরের প্রশ্নে চলে আসি, নিচে বর্ণিত কোন পরিমাপের প্রকৃত একক ছিল না? কোনটি পরিমাপের প্রকৃত একক ছিল না মধ্যযুগের ভারতে? দেখো, গজ ই বাবরি বলে কোনো পরিমাপ মধ্যযুগে ছিল না। গজ ই সিকান্দারি, লোদি বংশের শাসক সিকান্দার লোদির এই গজে সিকান্দারি, সেখানে মাপার জন্য এবং একই রকমভাবে গজে ইলাহি, যেটা আকবরের সময় এই গজে ইলাহিটা মাপের জন্য ব্যবহার করা হতো। এইরকমভাবে তোমরা একটু খেয়াল রাখবে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? 37 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? তাহলে এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সঠিক নয় বলেছে। তাহলে সঠিক কোনটা 37 নম্বর প্রশ্নে? সঠিক হলো এই যে অপশান এ হচ্ছে সঠিক নয়, ইবন ই হাসান, এই জোড়াটা সঠিক নয়। তাহলে এই সাম অ্যাসপেক্টস অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, এই গ্রন্থটা কে লিখেছিলেন? এই গ্রন্থটি লিখেছিলেন আর.পি. ত্রিপাঠী লিখেছিলেন এই গ্রন্থটি। আচ্ছা, এরপরে ইরফান হাবিবের দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া, শিরিন মুশফির লেখা দ্য ইকোনমি অফ মুঘল ইন্ডিয়া, সুশীল চৌধুরীর ট্রেড অ্যান্ড কমার্শিয়াল অর্গানাইজেশন ইন বেঙ্গল। তাহলে এই গ্রন্থগুলো প্রত্যেকটাই সঠিক আছে। 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ চিত্রিত সংস্করণ হলো রজমনামা?
তাহলে এখানে মহাভারতের যে ফার্সি অনুবাদ সেটি ছিল রজমনামা। এরপরে আমরা আরও দেখেছিলাম আকবরের সময় বিভিন্ন গ্রন্থগুলি ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম বিভিন্ন গ্রন্থগুলো। তো এখানে আমরা আলোচনা করছি না। মহাভারতের যে অনুবাদ একটা করেছিলেন দারাশিকো ছিলেন ঔরঙ্গজেবের ভাই এবং শাহজাহানের পুত্র। তো এই দারাশিকোই মুঘল সাম্রাজ্যের প্রথম দাবিদার ছিলেন, কিন্তু ঔরঙ্গজেব দারাশিকোকে ধর্মাট, শামগড় এই সমস্ত যুদ্ধে পরাজিত করে সিংহাসন থেকে সরিয়ে দেয় এবং দারাশিকো এবং তার পুত্র সুলেমানশিকোকে পরবর্তীকালে হত্যা করা হয়। তো এই রামায়ণের ফার্সি অনুবাদ কে করেছিলেন? রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন বদায়নী। ঠিক আছে, এরপরে 39 নম্বর প্রশ্নে চলে আসি। নিজামুল উলক আসফ ঝা কে এই উপাধি দিয়েছিলেন? এখানে অপশন হচ্ছে ফারুকশিয়ার। তো ফারুকশিয়ারের সময়কাল হচ্ছে 1713 থেকে 1717। তোমরা একটু খেয়াল রাখবে যে এই ফারুকশিয়ারের ফরমান যেটা ইংরেজদের দেওয়া হয়েছিল, সেই ফরমানটি ইংরেজদের সাম্রাজ্যের বা ইংরেজদের ভারতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হতো। বাহাদুর শাহের সময়কাল ছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 থেকে 12, এবং মোহাম্মদ শাহের সময়কাল হলো 1719 থেকে 1748। এই মোহাম্মদ শাহের সময়কালেই 1738-এর পরবর্তীকালে 1739 খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিল 1739 সালে। তাহলে আরও কি আমাদের খেয়াল রাখতে হবে না? অযোধ্যাতে সাদাত খাঁ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছে, বুরহান উল মুলক উপাধি ধারণ করছে। এই মোহাম্মদ শাহের উপাধি ছিল রঙ্গিলা। তো তিনি আবার ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেছিলেন এবং তিনি ভালো কত্থক শিল্পীও ছিলেন। তিনি ভালো নৃত্যশিল্পী ছিলেন, মানে কত্থক নৃত্যশিল্পী ছিলেন। এরপরে 40 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তির মতে বেদ হলো ঐশী গ্রন্থ? এখানে শাহ ওয়ালিউল্লাহের মতে বেদ হলো ঐশী গ্রন্থ। তোমরা এই শাহ ওয়ালিউল্লাহ এর আগে আমরা আলোচনা করেছিলাম। এরপরে পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের শাসনকালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল? তো এখানে ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাশ করা হয়েছিল এবং আমরা সবাই জানি যে সতীদাহ প্রথা আইন পাশ হয়েছিল বেন্টিংকের সময়কালে। রাজা রামমোহন রায় এই আইন পাশে সহযোগিতা করেছিলেন এবং এই বিধবা বিবাহ আইন পাশে সহযোগিতা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সতীদাহ প্রথা যে আইনটা সেটা সপ্তদশ রেগুলেশন আইন অনুযায়ী, এবং এই যে বিধবা বিবাহ আইন এটি পঞ্চদশ রেগুলেশন আইন অনুযায়ী পাশ হয়েছিল। কবে পাশ হলো? 1856 খ্রিস্টাব্দের জুলাই মাসে। তো এই যে বিধবা বিবাহ আইন এটি মূলত পাশ হচ্ছে ক্যানিংয়ের সময়, কিন্তু সমস্ত কার্যক্রমগুলো ডালহৌসির সময়ই করা হয়েছিল। সমস্ত কাজ কমপ্লিট করে রাখা হয়েছিল এবং ক্যানিং এই যে বিধবা বিবাহ আইনটা এটাকে পাশ করছে। এরপরে 42 নম্বর প্রশ্ন, 1916 সালের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? এটি একটি বিখ্যাত অধিবেশন। তো অম্বিকাচরণ মজুমদার 1916 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, এইখানে অ্যানি বেসান্ত কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? না, কলকাতা অধিবেশনে 1917 খ্রিস্টাব্দে। এরপরে মদনমোহন মালব্য কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? না, 1909 খ্রিস্টাব্দে, যে মর্লেমেন্টো শাসন সংস্কার আইন আমরা দেখলাম। তো সেই মর্লেমেন্টো শাসন সংস্কার আইনের সময়ই জাতীয় কংগ্রেস এই আইনটি গ্রহণ করছে। এটি লাহোরে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে আমাদের মনে রাখতে হবে কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন। প্রথম যে অধিবেশন সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন অধিবেশনগুলো মনে রাখতে হবে। যেমন 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম সভাপতিত্ব হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এরপরে দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করছেন। দ্বিতীয় অধিবেশন কোথায়? কলকাতাতে হয়েছিল, দাদাভাই নওরোজি সভাপতি ছিল। তৃতীয় অধিবেশন মাদ্রাজে বদরুদ্দিন তায়েবজি সভাপতি ছিল। চতুর্থ অধিবেশন এলাহাবাদে জর্জ ইউল ছিলেন প্রথম ব্রিটিশ, এবং পঞ্চম অধিবেশন উইলিয়াম ওয়েডারবার্ন।
তো এরকমভাবে আমরা খেয়াল রাখবো। এরপরে গুরুত্বপূর্ণ অধিবেশন, যেমন 1896 সালে কলকাতা অধিবেশন। এই অধিবেশনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি না, আমাদের বন্দে মাতরম যে জাতীয় স্তোত্র, সেই বন্দে মাতরম গ্রহণ করা হয়েছিল। এরপরে 1911 সালে বিশেন নারায়ণ ধর, এখানেও কলকাতা অধিবেশন। এখানেও ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটা জনগণ মন অধিনায়ক, আমাদের জাতীয় সঙ্গীত, তো এই জাতীয় সঙ্গীতের এই গানটি এই অধিবেশনে গ্রহণ করা হয়েছিল। এরপরে তোমরা আরও খেয়াল রাখবে, 1917 সাল বললাম, 1916 তো গুরুত্বপূর্ণই ছিল। এরপরে 1924 সাল গান্ধী বেলগাঁও অধিবেশনে একমাত্র সভাপতিত্ব করেছিলেন, এর পরবর্তীকালে সভাপতি হয়নি। সবথেকে কম বয়সে সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এরকমভাবে সুভাষচন্দ্র বসু প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন 1939 সালে। এটা কোথায় না, ত্রিপুরী কংগ্রেসে। ত্রিপুরী হচ্ছে মধ্যপ্রদেশের একটি জায়গা। এখানে প্রথম 1938 সালে গান্ধীজির দ্বারা মনোনীত হয়ে হরিপুরা কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। হরিপুরা কংগ্রেস কোথায়? গুজরাটে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা খেয়াল রেখে দেবে জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন সম্পর্কে। পরের প্রশ্ন, বি আর আম্বেদকর দ্বারা প্রকাশিত ম্যাগাজিন কোনটি? সরোজ। আচ্ছা, মুখনায়কও এই বি আর আম্বেদকর দ্বারাই প্রকাশিত হয়েছিল। ইয়ং ইন্ডিয়া আর নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া হচ্ছে বিপিনচন্দ্র পাল। নিউ ইন্ডিয়া এই যে পত্রিকাটি, এই পত্রিকাটির এডিটর ছিলেন। এবং ইয়ং ইন্ডিয়া, আমরা সবাই জানি ইয়ং ইন্ডিয়া গান্ধীজির একটি পত্রিকা ছিল। গান্ধীজি 1919 সালে এই পত্রিকাটি প্রকাশ করছে। বিপিনচন্দ্র পালের যে পত্রিকা সেটা হলো নিউ ইন্ডিয়া। অ্যানি বেসান্তের একটি পত্রিকা ছিল নিউ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কোন জায়গায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং? তো কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? না, কলকাতাতে প্রতিষ্ঠা করেছিল। এটাও একটা খুব সহজ প্রশ্ন। এখানে কবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? না, 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? মন্টফোর্ড ব্রামলি। এরপরে তোমরা মনে রাখতে পারো যে মেডিকেল কলেজের প্রথম মুসলিম ছাত্র কে ছিলেন? রহিম খান। এরকমভাবে তোমরা খেয়াল রাখতে পারো প্রথম শবব্যবচ্ছেদ করেছিলেন কে। এই যে বিভিন্ন কি পয়েন্টগুলো তোমরা খেয়াল রাখবে। 45 নম্বর প্রশ্ন, বাংলা কোন সালে দেওয়ানির অধিকার লাভ করেছিল? তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম 1765 সালে বাংলা দেওয়ানির অধিকার লাভ করেছিল। এর আগে 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন মীর জাফর, মীর কাসিম নয়। তো মীর কাসিম, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং দিল্লির মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলম। তো তিনজন, এই যে তিনজনের একটা জোট, সেই জোটটি ইংরেজদের কাছে পরাজিত হচ্ছে। এবং এরপরে পরাজিত হওয়ার পরে এলাহাবাদের প্রথম সন্ধি অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার সাথে স্বাক্ষরিত হচ্ছে এবং দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হচ্ছে দিল্লির মোগল বাদশাহ শাহ আলমের কাছ থেকে। এবং এই সময় এই যে দেওয়ানির অধিকারের সময় বাংলার গভর্নর ছিলেন নজমুদ্দৌলা, বাংলার যে নবাব ছিলেন নজমুদ্দৌলা, বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো তোমরা খেয়াল রেখে দেবে। 1773 সালে গুরুত্বপূর্ণ একটি ওই কাউন্সিল অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাশ হয়েছিল। এই রেগুলেটিং আইনের ফলে 1774 খ্রিস্টাব্দে বাংলাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, যার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। তো এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, 46 নম্বর প্রশ্ন, ইনসা সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব আছে কারণ এটি হলো একটি চিঠিপত্র ও বা নথিপত্রের সংগ্রহ। তো দেওয়ান-ই-ইনসা এটি একটি চিঠিপত্রের একটি দপ্তর ছিল। সুলতানি যুগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। যদি আমরা আরও বেশ কিছু দপ্তরকে দেখি তাহলে দেওয়ান-ই-রিসালাত, আলাউদ্দিন খলজির সময়কালে এটি একটি আপিল বিভাগ ছিল, অর্থাৎ বিভিন্ন বিষয়সমূহ এবং জনকল্যাণমূলক কর্মসূচি এখান থেকে নির্ধারিত করা হতো। তো অনেক সময় এটাকে আবার বলা হচ্ছে যে বৈদেশিক দপ্তর বা পররাষ্ট্র দপ্তর, অনেক সময় এটা বলাও হচ্ছে। দেওয়ান-ই-আর্জ, এটাও এই সেনাবাহিনীকে নিয়োগ এবং তাদের শিক্ষাদানের বিষয়গুলো নিয়ে দেওয়ান-ই-আর্জ। এরপরে যদি দেখা হয় দারুল সাফা, দাতব্য চিকিৎসালয়, দরিদ্রদের চিকিৎসার জন্য, ফিরোজ শাহ তুগলক।
আচ্ছা, এরপরে আরও কিছু ছিল। দিওয়ান ই মুস্তাগরাজ, মজলিস ই খালোয়াত। মজলিস ই খালোয়াত ছিল সুলতানের পরামর্শদাতা একটু সভা ছিল মজলিস ই খালোয়াত। তো দিওয়ানি বাড়িত বা গুপ্তচর বিভাগ এই সবগুলো তোমরা জেনে রাখবে। পরের প্রশ্নে 47 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থের রচয়িতা ছিলেন আব্দুল কাদের বদায়ুনি? আব্দুল কাদের বদায়ুনি ছিলেন কোন গ্রন্থের রচয়িতা? মুনতাখাব উল তাওয়ারিখ। তবাকাত ই আকবরী নিজামুদ্দিন আহমদের একটি গ্রন্থ, তবাকাত ই আকবরী। চলে আসে পরের প্রশ্ন, দো আসপা এবং শি আসপা এই যে পদ্ধতি মনসবদারি প্রথার সঙ্গে প্রবর্তিত হয়েছে, তো নিম্নে কোন সম্রাটের আমলে এই দো আসপা এবং শি আসপা এটি চালু করা হয়েছিল? তো মনসবদারি প্রথা চালু করেছিলেন ঔরঙ্গজেব, এবং মনসবদারি প্রথার মধ্যে এই দো আসপা এবং শি আসপা চালু করেছিলেন জাহাঙ্গীর। মনসবদারি পারস্যের একটি প্রথা। তো 1577 খ্রিস্টাব্দে আকবর এই মনসবদারি প্রথাটা চালু করেছিলেন। পরের প্রশ্ন, শ্বাসঘানি মুদ্রার সূচনা হয়েছিল বর্ণিত কোন সুলতানের আমলে? এটা ফিরোজ শাহ তুঘলকের আমলের একটি মুদ্রা ছিল শ্বাসঘানি। তো ইলতুৎমিশের সময়কার রৌপ্য মুদ্রা তাম্র মুদ্রা জিতল এবং রৌপ্য মুদ্রা তঙ্কা, এই দুটোর সম্পর্কে আমরা একটু জেনে রাখবো। মোহাম্মদ বিন তুঘলকের সময়ে যে চামড়ার মুদ্রা প্রবর্তিত হয়েছিল সেটা সম্পর্কে আমরা জেনে রাখবো। মোহাম্মদ বিন তুঘলক ওই চীনের কুবলাই খান এবং পারস্যের কাইঘাটও, তো এই দুজন শাসকের আদলে মুদ্রা প্রচলন করেছিলেন এবং সেটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল। মোহাম্মদ বিন তুঘলকের রাজধানীর স্থানান্তর এবং বিন তুঘলকের যে দোয়াবে রাজস্ব বৃদ্ধি, এগুলোর সম্পর্কেও তোমরা একটু ধারণা রাখবে। 50 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি শেরশাহের রাজস্ব বিভাগে কাজ করেছেন? শেরশাহের রাজস্ব বিভাগে কাজ করেছেন রাজা টোডরমল। তো এই রাজা টোডরমল আমরা দেখেছিলাম, রাজা টোডরমল ছিলেন শেরশাহের রাজস্ব দপ্তরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং পরবর্তীকালে ইনি আকবরের সময়কালেরও গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করেছিলেন এবং জাবদি ব্যবস্থা বা যাবতীয় জমি বন্দোবস্তগুলো এই টোডরমলই নির্ধারণ করেছিলেন। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং তোমাদের বাকি প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করা হবে পরের ক্লাসে। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।